মাইক্রোফোন গুলো পাবে না তো, আর আপনাদের অসম্মান হবে না তো এটা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। খুলনা সফর উপলক্ষে আজকের এই সম্মানিত সাংবাদিকদের সাথে মত বিনিময় প্রোগ্রামের খুলনা মহানগরীর সম্মানিত সভাপতি এবং আমাদের সাথে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা এবং একান্ত শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আপনাদের সাথে সুন্দর একটি পরিবেশে মিলিত হওয়ার এবং সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অনেক ব্যস্ততা রয়েছে, এর মাঝেও ইসলামী ছাত্র শিবির আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, উপস্থিত হয়েছেন, যেন আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, মূলত আমাদের সায়েন্স ফেস্ট খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত এটি ফেব্রুয়ারি মাসের শুরুতেই শিডিউল প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমার আজকের এই সফর, সেই সাথে আপনাদের সাথে মিলিত হওয়া। 5ই আগস্ট যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো বাংলাদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে, আমি বিশেষভাবে আজকের এই মতবিনিময় স্মরণ করছি সকল শহীদদেরকে, যারা তাদের রক্ত দিয়ে, তাদের জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং নয়া বাংলাদেশ স্বরূপে বাংলাদেশ পদার্পণের সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। সেই সাথে এই আন্দোলনে যারা আহত বঙ্গত্ব বরণ করেছেন, আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন এবং সবাইকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। তো মত বিনিময়ের ক্ষেত্রে আমরা দুটি পয়েন্ট আপনাদের কাছে জানতে চাইবো, সেটা হলো ইসলামী ছাত্র শিবিরের ওভারঅল কার্যক্রম এবং কোনো বিষয় নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি ছাত্র শিবিরের কাছে আপনাদের প্রত্যাশা এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটিও আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি, আপনারা বলবেন। তো যে কোনো এক পাশ থেকে শুরু করতে পারি, অথবা আপনারা যে কেউ মাইক নিয়ে বলতে পারেন। আমি প্রথমে শুরু করতে চাই যে আজকে আসার পরে আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতির সাথে আলাপ করছিলাম যে খুলনা, সাতক্ষীরা এবং যশোর এই অঞ্চলের মানুষ তো খুব শান্তিপ্রিয় হয় আমরা জানি, কিন্তু বাংলাদেশে এই মারামারি 5ই আগস্টের পরে প্রথম ঘটনাটা খুলনায় ঘটলো। আমাদের এতদিনের ধারণার সাথে কেন জানি এটা মিলছে না। তো যাই হোক, এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যেটি ঘটেছে। প্রথম প্রসঙ্গে আসি যে ছাত্রদল যে অভিযোগগুলো করে, আমি গতকালকেও ছাত্রদল সভাপতির সাথে একটি টক শোতে বলেছিলাম এবং ইতিপূর্বেও ওনারা অনেকবার এই প্রশ্নগুলো, এই অভিযোগগুলো উত্থাপন করেছেন, কিন্তু কোনো লজিক্যাল, কোনো ভ্যালিড গ্রাউন্ড ওনারা দেখাতে পারেন না। ওনাদের দাবি একটাই, আমরা সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলন করি। তো সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলনই তো হাসিনার পতনের জন্য একটা বড় ভূমিকা রেখেছিল। সে সময় তো কোনোদিন ওনারা এই সাধারণ শিক্ষার্থীর আন্দোলনকে নিয়ে প্রশ্ন তোলেননি।
আজকে কেন এসে কোনো সাধারণ শিক্ষার্থীরা কোনো দাবি দেওয়া উত্থাপন করলে সেটা শুধুমাত্র ছাত্র শিবির বা বৈষম্য তারাই হচ্ছে সেই আন্দোলনে লিড করে, এই দাবি এখন কেন উত্থাপিত হয়েছে? এই প্রশ্ন কি তাদেরকে গতকাল করেছিলেন বা কোনো উত্তর কি তারা দিয়েছিল? আমার জানা নেই, আশা করি সুযোগ পেলে ভবিষ্যতে করবেন, উত্তরটা নেবেন। আর ছাত্র শিবির গত 15 বছর, আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি যে ছাত্র শিবিরের কেন্দ্র থেকে শুরু করে আমাদের 132টি শাখা আছে, মহানগর বিশ্ববিদ্যালয় জেলা শাখা মিলে। প্রত্যেক বছরের শুরুতে জানুয়ারি মাসে আমরা সেই শাখাগুলো সেট আপ সম্পন্ন করেছিলাম। এবং এই কোশ্চেন যদি আমরা ছাত্র দলকে করি যে গত 15 বছর ওনারা কেন্দ্র থেকে শুরু করে কতটি কমিটি দিতে পেরেছিল, আমি জানি না কি উত্তর দিবেন। আর এই 6 মাস, আজকে 6 মাস অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত ওনারা হাতে গোনা 3-4টি বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছে। তাও প্রত্যেকটা কমিটির পর সেখানে গ্রুপিং হয়েছে, পাল্টা মিছিল পাল্টা মিটিং হয়েছে, এক গ্রুপ আরেক বিরুদ্ধে বিষেধাগার করেছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি একটা কমিটি ঘোষণার পর আরেক কমিটি লাঠি সোটা নিয়ে সেই কমিটির বিরুদ্ধে মিছিল করেছে। তো এগুলো তো দৃশ্যমান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পর দেখা গেল 6 জন ছাত্রলীগের বিগত সময় পোস্টদারী ছিল, তাদেরকে ওনারা বহিষ্কার করতে বাধ্য হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টোটাল 18 জন যারা ডকুমেন্টেড যে তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। তো এরকম একটি সংগঠন যদি আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপন করে, তাহলে এটা হাস্যকর একটা বিষয় ছাড়া কিছু না। আপনি যদি গত 6 মাসের আমাদের কর্মকাণ্ড ফলো করেন, 6 মাসে আমরা 5ই আগস্টের পরেই হচ্ছে সর্বপ্রথম জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, গায়েবানা জানাজা, তাদের জন্য দোয়া অনুষ্ঠান, আহতদের সাথে সাক্ষাৎ এবং তাদের সাথে আমরা তাদের জন্য দোয়া অনুষ্ঠান, এই কার্যক্রমগুলো আমরা চালিয়েছি। এরপর আমরা দেখেছেন যে জুলাই বিপ্লবের উপর একটি বড় আয়োজন করেছিলাম ঢাকাতে, জাতীয় জাদুঘরে। তো এটা কি গোপনে হয়েছিল এই আয়োজনটা? আপনাদের কাছে এই তথ্য এসেছে কিনা জানি, যদি গোপনে হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে তথ্যটা পেলেন? আমরা একটা সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম ঢাকাতে, যেটি বাংলাদেশে এ যাবৎ সর্ববৃহৎ কোনো ছাত্র সংগঠন এই আয়োজন করেছে। এবং মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমাদের টার্গেট ছিল সেখানে 100টি টিমকে আমরা নিব সারা দেশ থেকে বাছাই করে। আমাদের আবেদনপত্র অর্থাৎ প্রায় আরো আমাদের আবেদনপত্রের যে নির্ধারিত তারিখ, সেই তারিখের 1 সপ্তাহ আগে আমাদের সেখানে আবেদন এসেছে বা রেজিস্ট্রেশন করেছিল প্রায় 1300 টিম। 1300 টিম 1 সপ্তাহ আগে আমরা পরবর্তীতে রেজিস্ট্রেশন স্টপ করে দিতে বাধ্য হয়েছিল, কারণ আমাদের সেই ক্যাপাসিটি নাই। এই 1300 টিম থেকে বাছাই করে আমরা মাত্র 350 টিমকে সেখানে সুযোগ দিতে পেরেছি। এগুলো কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে? আমরা আমাদের সদস্য সম্মেলন করলাম 31শে ডিসেম্বর ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে, এত বড় একটা প্রোগ্রাম করলাম, তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তারা আসেনি। এই প্রশ্ন করবেন যে তারা কেন আসে না আমাদের প্রোগ্রামে। তো এরপরে আমরা এখন আমাদের যে খুলনা মহানগরী কার্যক্রম, আজকে সায়েন্স ফেস্ট হচ্ছে, তো এটা তো গোপনে হচ্ছে, রাইট? তাই তো নাকি? আপনারা তো জানেন না সেটা। এই যে অহেতুক এই কথাগুলো আমি বুঝতে পারতেছি না, তারা যে অভিযোগগুলো করে তারা কি আমাদের সবাইকে বোকা ভাবে যে বাংলাদেশের সাংবাদিকরা, এরপরে হচ্ছে ছাত্র সমাজ, এরা সব বোকার স্বর্গে বসবাস করে? এই বোকার স্বর্গে বসবাসের থিমটা ছিল মূলত হাসিনা। তিনি মনে করতেন যে তিনি যা মনে করেন, যা বলেন সেটা একমাত্র রাইট, আর বাকি যা বলে সবগুলো হচ্ছে এরা বোকা শোকা। তো এই পরিণতি তো আমরা দেখেছি। এই একই পন্থায় যদি আসলে আমাদের বন্ধু প্রতিম, আমি শব্দটা খুব সচেতনভাবে উচ্চারণ করছি, বন্ধুর প্রতিম যাদেরকে আমরা মনে করি, তারা যদি তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল এজেন্ডা গ্রহণ করতে না পেরে এই ধরনের দোষারোপের রাজনীতি, আর সর্বশেষ গতকালকে কি হয়েছে আপনি দেখুন, সংবাদ সম্মেলন করতেছিল, কোশ্চেন এসেছে যে এই হামলা অথবা হচ্ছে ঐক্য বিনষ্টের বিষয়ে কারা দায়ী? পাশ থেকে সভাপতি তার সেক্রেটারিকে বলে দিচ্ছে যে শিবিরের উপর দায় দিয়ে দাও, এবং এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো এই রাজনীতি করে আসলে কতটুকু অর্জন করতে পারবেন? আপনারা কি 5ই আগস্টের যে জেনারেশন তৈরি হয়েছে, এই জেনারেশন সাইকোলজি বুঝতেছেন? এদের পালস কি বুঝতেছেন? যদি না বুঝে রাজনীতি করেন তাহলে তো আগের যাদের পরিণতি যা হয়েছে আপনাদের পরিণতি তো তাই হবে। তো এটা আমি খুবই দুঃখজনক বলবো। আর কুয়েটে যেটি ঘটেছে, কুয়েটের ক্ষেত্রেও সেম বিষয়টাই হয়েছে। এখানে আমি যতটুকু তথ্য উপাত্ত আছে যে কুয়েট খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি রয়েছে, এখানে 93তম সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় 11/8/2024 তারিখে তারা 4টি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। 4টি সিদ্ধান্তের মধ্যে 2 এবং 3 নম্বর পয়েন্টে এখানে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি সহ সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো এই কুয়েট ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পর এটি তো হচ্ছে ছাত্র শিবির নেয় না এই সিদ্ধান্ত। আপনি এখন ছাত্র শিবিরের উপরে এই দায়িত্ব কিভাবে দিচ্ছেন? যে এটা কি আমাদের কোনো ভূমিকা ছিল? এখানে ছাত্ররা তাদের দাবি দাওয়া উত্থাপন করেছে, সকল আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা জানেন, সেখানেও ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে।
এখন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন সেখানে আপনারা, আমি যতটুকু জেনেছি যে ছাত্রদলের একটা কমিটি হয়েছে এবং সেই কমিটি তারা তাদের তৎপরতা এবং সম্ভবত ফর্ম বিলি করেছিল। তো তার প্রতিপদে বৈষম্য বিরোধী এবং সেখানে যারা আছেন সাধারণ শিক্ষার্থীরা তারা সেটার প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদ মিছিলে ছাত্র দলে যারা কমিটির যারা ছিলেন তারা স্ল্যাং ইউজ করছেন কিছু বিষয়, অথবা সেখানে কিছু একটা প্ল্যাটফর্মের নাম দিয়ে তারা সেখানে হচ্ছে কিছু কথা কাটাকাটির বিষয়গুলো সূত্রপাত হয়েছিল। তার প্রেক্ষিতে তারা বের হয়ে এসে বহিরাগত, এবং সেটাও আপনাদের কাছে আমরা ভিডিও ফুটেজে আপনাদের মাধ্যমে দেখেছি যে যুবদল সহ সেখানকার স্থানীয় সম্ভবত ছাত্রলীগ বা যুবলীগ তারাও সম্পৃক্ত হয়েছে। তো এটা তো আসলে কাম্য ছিল না। আবার সেটাকে দায়টা ছাত্র শিবিরের উপর দিয়ে দেওয়া, এটা খুবই অনভিপ্রেত এবং আমাদের জন্য কাম্য ছিল না। তো আমরা আশা করব সবার মধ্যে সংশোধনের মনোভাব আসবে এবং সংশোধিত হয়ে আসবেন। 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ সবার প্রত্যাশিত, সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে সবাই অগ্রসর হবে, এটা প্রত্যাশা রাখবো। ধন্যবাদ আপনাকে। আমরা এই পালস বোঝার জন্য চেষ্টা করছি। ছাত্র রাজনীতি এটা সংজ্ঞায়ন কি? ছাত্র রাজনীতির সংজ্ঞায়ন হবে সেখানে শিক্ষামূলক কার্যক্রম থাকবে, সেখানে জ্ঞান চর্চার একটা প্রতিযোগিতা থাকবে, সেখানে সেবামূলক এজেন্ডা নিয়ে সবাই হাজির হবে, সেখানে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি নিয়ে সচেতনতা বোধ তৈরি হবে সবার মাঝে, এবং এই জাতির জন্য যে কাঙ্ক্ষিত নেতৃত্বের প্রয়োজন ছাত্র রাজনীতি সেটা সাপ্লাই দিবে। কিন্তু ছাত্র রাজনীতি মানে তো আমার হল দখল না, ছাত্র রাজনীতি মানিত হচ্ছে আমার আধিপত্য বিরাজ না, ছাত্র রাজনীতি মানিত হচ্ছে আমার দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়া না, ছাত্র রাজনীতি মানিত হচ্ছে আমার দেশীয় অস্ত্র নিয়ে একটা ক্যাম্পাসে এসে বহিরাগতদেরকে নিয়ে এসে হত্যা, তাদের উপর হামলা করা না, এভাবে আহত করা না। তো ছাত্র শিবিরের কার্যক্রমটা যদি আপনি 5ই আগস্টের পরে দেখেন, আমি তো কয়েকটা প্রোগ্রামের কথা বললাম, এটা জাস্ট হাতে গোনা কয়েকটা প্রোগ্রাম বলেছি। আপনি সারা দেশে আমাদের সকল কার্যক্রম, যেমন ছাত্র রাজনীতির জবাবদিহিতাটা কোথায় থাকছে, আমরা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশ সবগুলো বড় ক্যাম্পাসে আমরা এই প্রোগ্রাম করে শিক্ষার্থীদের কাছে নিজেদেরকে ওপেন করতে পারছি, কোশ্চেন করো, আস্ক শিবির নো শিবির, এবং মিট দ্য ব্রিলিয়ান্টস প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। অন্যান্য অপর ছাত্র সংগঠন কি সেটা আয়োজন করতে পেরেছে? এই সাহসিকতা কি তারা দেখাতে পেরেছে? আমরা ছাত্রদের পালসটা এভাবে বোঝার চেষ্টা করতেছি আসলে তারা কি চায়। তারা তাদের সবার মাঝে একটাই কথা, সেটা হলো যে আমরা কোনো ফ্যাসিবাদী দেখতে চাই না, কোনো আধিপত্য আমাদের উপরে কেউ বিরাজ করবে, এরপর হচ্ছে লেজুর ভিত্তি করবে অপর একটা মূল মেইন স্ট্রিম রাজনৈতিক দল যা বলবে সেটা আমি করব। তো তাহলে তো এটা মেধার বিকাশ হবে না। এখন আপনি মেধাবী, আপনার হাতে যখন আমি একটা লাঠি তুলে দিব, আপনার হাতে যখন আমি একটা দেশীয় অস্ত্র তুলে দিব, আপনি কি সেটা মেধা বিকাশের জন্য দেশীয় অস্ত্র কিভাবে ব্যবহার করে আমার জানা নাই। তো এই রাজনীতিগুলো ছাত্র শিবির প্রত্যাখ্যান করছে। আর যেটি আপনি বলেছেন সেটা সাধারণ শিক্ষার্থীদের পালস, তো সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা যা চাইবে সেটা তো অলরেডি সিদ্ধান্ত হয়ে আছে। কিন্তু একটা সিদ্ধান্তের উপর আমি নিজের মতকে চাপিয়ে দেওয়া, ছাত্র শিবির সেই রাস্তায় কখনো হাঁটেনি এবং হাঁটবেও না। শিক্ষার্থীরা যা চাইবে সেটার আলোকে সেটাকে সম্মান করে ছাত্র শিবির তার কর্মসূচি এবং পলিসি নির্ধারণ করবে। ধন্যবাদ আপনাকে।
না, এটা পার্টি, আচ্ছা সরি, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলো কোশ্চেন করেছেন। প্রথম জি, আমি একটু শেষ করে দিব না একসাথে শেষ করব? আচ্ছা, আমরা বিগত দিনগুলো যে রাজনীতির ধরনটা দেখেছি, ক্যাম্পাসে ছাত্রলীগই থাকতো, অন্য কোনো থাকতো না, এমন একটা ধারা ছিল। পরবর্তী আমরা যেটা দেখছি যে কুয়েটে বৈষম্য ছাত্র আন্দোলনে একটি কমিটি আছে, আগে কমিটি করা হয়েছে, তারাই বলছে যে অন্য কোনো রাজনীতি থাকবে, ছাত্র আন্দোলন থাকবে, অন্য কোনো রাজনীতি থাকবে। ঐক্যগুলো আমাদের কাছে খুব কাছাকাছি মনে হয়। এই বিষয়ে স্পষ্ট আপনারা নিজেরা করছেন, বিভিন্ন ক্যাম্পাসে আপনাদের কমিটি আছে, আবার যেসব জায়গায় কমিটি নেই সেসব জায়গায় ছাত্র রাজনীতি যখন বন্ধের দাবি ওঠে তখন আপনাদের তাদের সাথে থাকে। আসলে আপনাদের মূল এই বিষয়ে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আনসারগুলো দেই। প্রথমত হচ্ছে আজকে শিডিউল জানতে চেয়েছেন। আজকে শিডিউলটা আপনাদের এখান থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ যাত্রা, তো আশা করি ভালো কাটবে, আপনাদের সাথে ভালো কাটছে, সারাদিনটা ভালো কাটবে। আর এরপরে আমাদের আহত যারা আছেন জুলাই আন্দোলনে এবং এখানে আমাদের তাদের সাথে সাক্ষাৎ আছে, কয়েকটি শহীদ পরিবার এবং আহতদের সাথে সাক্ষাতের শিডিউল রয়েছে। আর মূলত যেটি আমার মেইন আজকের শিডিউল, সায়েন্স বেসড পরিদর্শন এবং সেখানকার পুরস্কার এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান, সেখানে আমি অংশ নিব। মূলত এর মধ্যে দিয়ে আমার খুলনা শিডিউল। নুরুল ইসলাম সাদ্দামের বিষয়ে প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। নুরুল ইসলাম সাদ্দাম আপনাদের খুলনার সন্তান, ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হয়েছেন, এটা কি আপনারা খুশি না অখুশি হয়েছেন? আপনারা কি খুশি না অখুশি হয়েছেন? আচ্ছা, কোনো আনসারে যাবেন না আপনারা তো ঠিক আছে, মনে মনে রাখেন আনসার, খুশি অখুশি। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এখন আমার পাল্টা প্রশ্ন, ছাত্র দল থেকে প্রশ্নটা সোর্সটা এসেছে, তো তিনি কি তার টোটাল স্টুডেন্ট লাইফে যতদিন খুলনা বিশ্ববিদ্যালয়ে ছিলেন তিনি সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, অথবা সেখানে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করেছিলেন? তো সেখানে তো বিশ্ববিদ্যালয়ের যেটা সিদ্ধান্ত, তিনি তো সেটার প্রতি সম্মান রেখে তিনি তার লাইফ লিড করেছেন। এ প্রসঙ্গে একজন প্রশ্ন করেছেন যে ছাত্র রাজনীতি তো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে নিষিদ্ধ না, সংবিধান তাকে যে কোনো দল, যে কোনো সংগঠনের অন্তর্ভুক্তি তাকে সে স্বাধীনতা দিয়েছে, সে অধিকার তাকে দিয়েছে। এখন প্রেক্ষাপটটা দেখুন কিভাবে তৈরি হয়। বুয়েটে যখন আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হলো, ছাত্র শিবির বলে তাকে সারা রাত ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যা করার পরেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা চেয়েছে যে যেই ছাত্র রাজনীতির কারণে আমাদের এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, একজন মেধাবী বাংলাদেশের সবচেয়ে ক্রিম পার্সন যারা বুয়েটে ভর্তি হয় তাদেরকে যদি এভাবে জীবন দিতে হয়, তাহলে এই ছাত্র রাজনীতি আমরা চাই না। এবং আমি স্পষ্ট বলতেছি,
ছাত্র রাজনীতির কারণে মানুষ হত্যা করতে হয়, যে ছাত্র রাজনীতির কারণে মায়ের বুক খালি হইতে হয়, ভাইয়ের বোনের বুক খালি হইতে হয়, সে ছাত্র রাজনীতি আমরাও চাই না। আমরা বরং সেই ছাত্র রাজনীতি চাই যেটি আমি আমার শুরুতে সংজ্ঞায়নে বলেছি, যার মধ্য দিয়ে মেধার চর্চা হবে, যার মধ্য দিয়ে সেবামূলক প্রতিযোগিতা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সচেতনতা এবং গঠনমূলক রাজনীতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে। আমরা সেই রাজনীতি চাই। তো এই জায়গা থেকে নুরুল ইসলাম তার স্টুডেন্ট লাইফে আমি মনে করি সে তার ব্যক্তিগত জায়গা থেকে একজন ব্যক্তি তার আদর্শ, তার সংগঠনকে লালন করতে পারে, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশন ফলো করে তার স্টুডেন্ট লাইফ এখান থেকে শেষ করেছেন। লাল কার্ডের প্রসঙ্গটা এসেছে, সেম বিষয়গুলো একই বিষয়। ধরুন আজকে লাল কার্ড ছাত্র শিবির নাম উল্লেখ করেছেন, মূলত এখানে ছাত্র শিবির না, এখানে মূলত ছাত্র রাজনীতিকে দেখাচ্ছে। কিন্তু কেন দেখাচ্ছে? যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে কি আজকে লাল কার্ডের ঘটনাটা ঘটতো? আজকে কি অস্থিতিশীল পরিবেশটা সারা দেশে এভাবে তৈরি হতো? তাহলে এটার জন্য দায়ী কে? ওই যে আমার ছাত্র দলের সভাপতির বাসায় শিবিরের উপর চালিয়ে দাও, মানে আমি অপকর্ম করতেছি আপনাদের সবার সামনে, এখানে ভিডিও ক্যামেরা সবকিছু স্পষ্ট, আমি একটা অপকর্ম করলাম, একটু পরে আবার আমি আপনাকে বলতেছি যে দায় আরেকজনের উপর চাপিয়ে দাও। এটা কেমন কথা? কোন বাংলাদেশে আছি আমরা? জি, এরপরে ছাত্র শিবিরের কাছে জনগণের প্রত্যাশার কথা বলেছেন। তো আমাদের কাছে যা প্রত্যাশা সেটা আসলে বলে শেষ করা যাবে না। যেমন আমরা 5ই আগস্টের পরে যখন ঢাকাতে প্রথম একটা সংবাদ সম্মেলন করেছিলাম এবং সাংবাদিক মত বিনিময় করেছিলাম, এটা উত্তর দিয়ে এটা আসছে এটা আমি বলে ফেলেছি যে ছাত্র রাজনীতির কারণে মানুষ হত্যা হয়, সেই ছাত্র রাজনীতিকে আপনি চাইবেন? আপনি আমাকে উত্তর দেন। কিন্তু অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে, কিন্তু সেটা সুস্থ ধারার এবং গঠনমূলক। আমি এই কথাটা বলেছি, আবারও বলছি, গঠনমূলক হবে, মেধার চর্চা হবে। যেটা আপনি বৈশ্বিক যে অন্যান্য অপরাপর দেশগুলো আছে সেই ছাত্র রাজনীতি স্টাডি করুন। আমি আমার সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে বাংলাদেশে যারা সচেতন, বিশ্বের অপরাপর দেশগুলোতে ছাত্র রাজনীতির কেমন চর্চা হয় আপনি সেখানে খুঁজে দেখুন। সেখানে সেখানে স্টাডি সার্কেল হয়, সেখানে বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে ক্যাম্পেইন হয়, সেখানে তাদের ভিতরে ছাত্রদের অধিকার নিয়ে ভয়েস রেজ করা হয়, পলিসি ডিবেট হয়, যে একটা রাষ্ট্র কিভাবে চলবে সেটা নিয়ে ছাত্র সংগঠন এবং ছাত্র অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে পলিসি ডিবেট হয়। কিন্তু আজকে আমাদের মধ্যে সেই পলিসি ডিবেট নাই। এখন ডেমোক্রেসি বা আপনি যেটা চাচ্ছেন এটার জন্যই তো এই জীবনগুলো দিয়েছেন। এই আমার আবু সাইদ থেকে শুরু করে এতগুলো জীবন কেন দিয়েছেন? এত রক্তের পর। আচ্ছা আপনি একটু বলুন, তাহলে আপনার বক্তব্যটা শেষ হলে আমার সুবিধা হবে আর কি। না প্লিজ ওনার বক্তব্য বলুন। হলে এটার জন্য ছাত্রদল দায়ী থাকবে। যে খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েটের যে ঘটনাটা ঘটলো, আমি মনে করি যদি কোথাও ছাত্র রাজনীতির সামনে নিষিদ্ধ হয়, এটার জন্য স্পষ্ট প্রমাণ সহকারে ছাত্রদল দায়ী থাকবে। না কেন? এটা আমরা কেন মনে করবো? আমি নিজেই তো ছাত্র রাজনীতি করছি এবং আমার কার্যক্রমটা আমি উপস্থাপন করেছি। গতকালকেও আমি ছাত্রদলের সভাপতিকে বলেছি যে আসুন সকল সংগঠনগুলো তাদের যে কার্যক্রম, তারা এক বছরে কি কার্যক্রম পরিচালনা করে, অথবা এই 5ই আগস্টের পর তারা কে কি কার্যক্রম পরিচালনা করছে, এটা পুরো জাতির সামনে একটা উপস্থাপিত হোক। তাহলে এভাবে করে সবাই, হ্যাঁ রাইট, সবাই তার কার্যক্রমগুলো উপস্থাপন করে, এরপরে ছাত্ররা তার যে পছন্দ তাকে বেছে নিবে অথবা রিজেক্ট করবে। আপনি যদি একটা কথা বলি আপনাকে আমাকে মেনে নিতে হবে, এটা তো কোনো গণতান্ত্রিক চর্চা না, এটা তো আমার স্বাধীনতা না। তাহলে আমি আমার আদর্শকে তুলে ধরবো, এরপরে আপনি সেটা গ্রহণ করবেন কি করবেন না এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আমরা সেই রাজনীতিটা চাচ্ছি। আচ্ছা, আমরা একটা যদি শেষ করি আমার জন্য সুবিধা হয় আর কি। তাহলে এই কেন্দ্রিক যে কোশ্চেনটা ছিল এটা মনে হয় শেষ। আচ্ছা জি প্লিজ। জি, গতকালকে এখানকার যুবদলের দৌলত থানার যিনি যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমান, ওনার হাতে অস্ত্র সহ একটি ছবি ভিডিও সারা দেশে ভাইরাল হয়েছে।
এবং যুব দলের অফিসিয়াল থেকে স্টেটমেন্ট দিয়ে ওনাকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনার জন্য দায় হিসেবে, এবং বলেছেন যে এটা দায় যুব নেবেন, ওনাকে নিতে হবে। তো যাই হোক, এরপর ছাত্র দলের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে, ওনারা ওনাদের সংবাদ সম্মেলনে এই ঘটনার দুঃখ পেয়েছে। এই ঘটনার দুঃখ প্রকাশ মানে ওনারা দায় স্বীকার করে নিয়েছে। এটা একটা রাজনীতির জন্য পজিটিভ দিক, যে আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরটাও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, অপরাধ করার পরও সেটাকে স্বীকার করে নেওয়ার মানসিকতা। তো এই জন্য বাকিটা আপনাদের দায়িত্ব, আপনারা অনুসন্ধানী রিপোর্ট করবেন এবং তার মধ্য দিয়ে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ জানাবো যে তারা খুঁজে বের করবেন। ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ক্যামেরা সব ফুটেজ আছে, আপনারা সেটা করে যাচাই বাছাই করে অ্যানালিসিস করে সেটা খুঁজে বের করবেন। ছাত্র শিবিরের কোন ধরনের কোনো সম্পৃক্ততা না, যদি আপনার কাছে থাকে আপনি প্রমাণ উপস্থাপন করুন। আমাদের কোনো জি, ছাত্র শিবিরের এখানে কোনো দায় নাই। তো ছাত্র শিবিরের দায়টা কিভাবে দেয় এটা তো আমি বললাম, বারবার বলতেছি, এটা এই কয়েকবার রিপিট করেছি যে গতকাল সংবাদ সম্মেলনে একটা কোশ্চেন করেছে, কোশ্চেন শেষ হওয়ার আগে হচ্ছে আরেকজন পাশ থেকে বলে দিচ্ছে যে শিবিরের উপর দায়টা দিয়ে দাও। তো এটা কেমন চর্চা? এটা কেমন চর্চা আপনি আমাকে বলুন। এটা খুবই দুঃখজনক। জি, দেখুন একই কোশ্চেন মনে রিপিট হচ্ছে। আপনাদের সময় মূল্যবান সময়, খুবই মূল্যবান সময় আপনাদের, এখানে সবার সব মূল্যবান সময়। আমি তো বলেছি যে ঘটনার সূত্রপাতটা হয়েছে এখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, যে খুলনা আপনার কুয়েটের যে 93তম জরুরি সিন্ডিকেট সভায় সেটা সিদ্ধান্ত হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে ছাত্রদল এই ঘটনাটা 2-3 দিন আগে থেকে তারা একটা প্ল্যাটফর্ম থেকে প্রচারণা চালাচ্ছে এবং তাদের সদস্য ফরম মিলিট করছে। তো এটা তো এই ঘটনা থেকে তো সূত্রপাতটা হয়েছে। এরপরে সেখানে তাদের ভিতরে কথা কাটাকাটি হলো, দেন হলো বাইরে থেকে লোকজন নিয়ে এসে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা করেছে, এটার জন্য দায়ী স্পষ্ট হয়ে গেছে। জি, আচ্ছা। তো বৈষম্য বিরোধীর বিষয়টা আসলে বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কমিটি রয়েছে, তারা ভালো আনসার দিতে পারবে। এটা মনে হয় তাদের স্টেটমেন্টটা তাদের পক্ষ থেকে আসলে আমরা খুশি হব। এরপর আমার আর কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। জি জি প্লিজ। সংগঠন মিলে ছাত্র সংসদ নির্বাচন করবেন ও উৎপাদনশীল রাজনীতিতে ফিরে যাবেন, তা না যে আপনারা নিজেদের ভিতরে এখনই বৈরী সম্পর্কের সূত্রপাত ঘটালেন। এই বৈরিতা নিরসনের জন্য আপনাদের পদক্ষেপ কি? আপনারা কি পদক্ষেপ নিয়ে এই বন্ধুত্বশীল সম্পর্ক উত্তরণ করলেন? দুই সংগঠন মিলে রাজনৈতিক চর্চা করবেন, ছাত্র সংসদগুলো চালু করবেন, উৎসবমুখর পরিবেশে ছাত্র রাজনীতি শুরু হবে, উৎপাদনশীল রাজনীতি হবে, নেতৃত্ব বিকাশিত হবে। সেই জন্য আপনারা আচ্ছা দেখুন, আমরা 5ই আগস্টের পরে বারবার এই বিষয়গুলো আমাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে বলে এসেছি যে আমরা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই তার সামর্থ্যের আলোকে ভূমিকা রাখবে, এবং ছাত্র দলের যতটুকু সামর্থ্য আছে এই দেশ গড়ার জন্য, জাতি গড়ার জন্য, তারা সেটা ভূমিকা রাখবে, আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা রাখবো। কিন্তু ঐক্য বিনষ্টের যে কথাগুলো উত্থাপিত হচ্ছে, এটার জন্য আসলে ছাত্র শিবির কোনোভাবে দায়ী না। আপনি যদি আমাদের স্টেটমেন্টগুলো, আমরা এই পর্যন্ত যতগুলো বিবৃতি বা স্টেটমেন্ট আমাদের অফিসিয়ালি দিয়েছি সেগুলো একটু পর্যালোচনা করতে পারেন, এবং ছাত্র দলের পক্ষ থেকে যতগুলো স্টেটমেন্ট দিয়েছে আপনি ভাষাগুলো খেয়াল করলে সেটা বুঝতে পারবেন। আর শুরুতেই একজনকে দায় দিয়ে দেওয়া, দায় চাপিয়ে দেওয়া, এগুলো আসলে বইটা তৈরি করে। এরপরও আমি গত পরশুদিন একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে দেখুন, আমরা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে বা একটা ধারার কারণে আপনাদের কালচারটা চেঞ্জ করতে পারেননি, কিন্তু এখনো সময় আছে। আমরা একটু শিক্ষার্থীদের পালসকে বোঝার চেষ্টা করি, আমরা একটু ঐক্যবদ্ধভাবে কাজ করি, পরস্পর সেবামূলক কার্যক্রম নিয়ে আসুন, প্রতিযোগিতা করি। ছাত্র শিবির এখানে সায়েন্স ফেস্ট করেছে, আজকে করতেছে। আমি তো আহ্বান জানাবো যে ছাত্রদল এর চেয়ে আরো বড় কোনো এজেন্ডা নিয়ে শিক্ষার্থীদের কাছে আসুক, আমরা তো সেটা চাচ্ছি।
তো ঐক্যের জায়গা থেকে আমরা কখনোই মানে আমাদের দ্বিমত নেই। আমরা চাই যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং একটি সুস্থ ধারা ফিরে আসুক, সেটা আমাদের প্রত্যাশা। এটি তো শুরুতে বলেছিলাম।